ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। যেমন কথা দিয়েছিলাম অমনি কথা রাখছি। আমি বলেছিলাম ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভের আগে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গার ভালো ভালো টপিক গুলোকে নিয়ে 15 মিনিটের ধামাকা রিভিশন শুরু করব। আমি করেছি। আমি বলেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ধামাকা রিভিশন আনবো, আমি আনছি। যেগুলো এনেছি সেগুলো সব পিন কমেন্টের মধ্যে আর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। আমি বলেছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ সেকেন্ড সামেটিভের আগে সুপার মক বা ধামাকা মক নিয়ে আসবো 40 মার্কসের, যেই প্রশ্নগুলোতে কনসেপ্ট ডিসকাশন করা হবে, যেই প্রশ্নগুলো, যেই সিরিজটা যদি তুই পুরো দেখতে পারিস, এই এখন থেকে শুরু হবে, 1 মাস চলবে। সেকেন্ড সেমিস্টার তো কেঁপেই যাবে, টেস্টও কেঁপে যাবে, মাধ্যমিকও কেঁপে যাবে, কাঁপিয়ে দেবো মাধ্যমিক। আগের বছরেও করেছিলাম, এই বছরেও করব, গ্যারেন্টি দিয়ে দিলাম। শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হচ্ছে না, ওইটুকুই শুধু করে দে, বাকি আমি বুঝে নেবো। চল এদিকে দেখতে থাক। আজকে প্রথম সুপার মক, প্রথম ধামাকা মক, এরপরে আসতে থাকবে আস্তে আস্তে, এবং তুই বুঝতে পারছিস কত বড় ধামাকা হতে থাকবে। দেখ প্রথম প্রশ্নটা, যে কটা প্রশ্ন এনে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কোয়ালিটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কনসেপ্টে ভরা প্রশ্ন। চল এদিকে দেখ একটুখানি মন দিয়ে। প্রথম প্রশ্নটা দেখা যাক। বলে দিয়েছে এসআই পদ্ধতিতে জুলের সূত্রের কোন সম্পর্কটি সঠিক নয়। এই নয় জাতীয় প্রশ্নগুলো খুব সাবধান। তার মানে 3টে এখানে সঠিক আছে, একটা ভুল আছে, পরিষ্কার কথা। দাদা জুলের সূত্র অনুযায়ী আমরা জেনেছিলাম H proportional to I square হয়, মানে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক হয়। আমরা জেনেছিলাম উৎপন্ন তাপ রোধের সাথে সমানুপাতিক হয়। আমরা জেনেছিলাম উৎপন্ন তাপ পরিবহনের সময়ের সাথে সমানুপাতিক হয়। যখন I স্কয়ারের সাথে সমানুপাতিক R আর T টা ধ্রুবক থাকে, যখন R এর সাথে সমানুপাতিক I আর T টা ধ্রুবক থাকে, যখন T এর সাথে সমানুপাতিক I আর R টা ধ্রুবক থাকে। এই যে তিনখানা সূত্রকে আমরা যখন মার্জ করে দিয়েছিলাম, তখন আমরা পেয়েছিলাম যৌগিক ভেদের মাধ্যমে H proportional to 3 থেকে গুণ কর I স্কয়ার আর টি। এই যে দাদা যে কোনো সমানুপাতিক চিহ্নকে তুলতে হলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, তাহলে H ইকুয়াল টু I স্কয়ার আর টি ডিভাইডেড বাই জে। এই যে জেটা এলো, এই জেটা হচ্ছে জুল তুল্যাঙ্ক। এই জুল তুল্যাঙ্কের দাদা দুটো ভ্যালু হয়, একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, একটা হচ্ছে এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে ভ্যালুটা হয় 4.2 জুল পার ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে দাদা ভ্যালুটা হয় 1। বললাম আচ্ছা, তার মানে দাদা এই যে এসআই পদ্ধতি বলে দিয়েছে, এর মানেটা কি? এর মানে হচ্ছে তুই কোথাও যেয়ে দেখতে পাবি না, তোকে জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় জে এর ভ্যালুটা 1 বসিয়ে দিয়েছে। বললাম আচ্ছা, এই জন্য কোথাও যে নেই? বললাম একদম, এটাই বুঝতে হবে। এবার চল একটুখানি দেখি কোন সম্পর্কটা সঠিক নয়। আমি এক এক করে বিশ্লেষণ করব। দেখ প্রথমেই তোকে একটা কথা বলি, তুই যদি জে এর ভ্যালুটাকে 1 বসাস, তাহলে তুই এইচ এর ভ্যালু কত পাবি? H ইকুয়াল টু I স্কয়ার আর টি পেয়ে যাবি। তুই দেখ অপশন সি তে তো H ইকুয়াল টু I স্কয়ার আর টি দেওয়া আছে, তার মানে যে অপশন সি টা আছে সেই অপশন সি টা তো ভাই সঠিক। প্রথমেই একটা পেয়ে গেলাম। এবার বাকিগুলো কি করে বার করবো দাদা? আমি বলছি দেখ ভাই, সিম্পল ফান্ডা আছে একটা। কি ফান্ডা দেখে নে। তোরা একটা সূত্র পড়েছিস, ওহমের সূত্র, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, V ইকুয়াল টু IR। সেখান থেকে তুই জাস্ট দুটো জায়গা বের কর, একটা হচ্ছে এই IR এর ভ্যালুটা হচ্ছে V, আরেকটা জিনিস বের কর I এর ভ্যালুটা হচ্ছে V বাই R। দেখ খেলা ঘুরে যাবে। এবার কিভাবে? দেখ H ইকুয়াল টু I স্কয়ার আর টি আছে, রাইট? এখানটায় তুই I এর ভ্যালুটা V বাই R বসিয়ে দিতে পারিস তো? আমি বললাম হ্যাঁ দাদা পারি। তাহলে বসা না। তাহলে V বাই R এর হোল স্কয়ার ইনটু R ইনটু টি। আমি চাইলেই শুধু উত্তরটা বলে দিতে পারতাম, কিন্তু আমি পুরো কনসেপচুয়ালি দেখাবো তোকে, যাতে তোর মাধ্যমিকে সুবিধা হয়। চল এবার এদিকে দেখতে থাক মন দিয়ে। দাদা এখানে তাহলে লেখা যায় V স্কয়ার আর টি ডিভাইডেড বাই R স্কয়ার। আমি বললাম একদম। তার মানে দাদা এই যে R দিয়ে একটা R কাটে, তাহলে পড়ে থাকলো এখান থেকে H ইকুয়াল টু, হ্যাঁ, V স্কয়ার ইনটু টি। বললাম হ্যাঁ, নিচে পড়ে থাকে R। দেখো তো এটা কোথাও আছে কিনা? V স্কয়ার ইনটু টি ডিভাইডেড বাই R, এটাও আছে। তার মানে অপশন সি ও যেমনি ঠিক ছিল, অপশন ডি ও ঠিক আছে। এবার পড়ে থাকলো বাকি দুটো। এবারে কি করব দাদা? বললাম একদম সহজ ভাই, একটুখানি মন দিয়ে দেখ, মন দিয়ে ভালো করে দেখবি। হ্যাঁ, ধর আরেকটা সমীকরণের মধ্যে বসাই, H ইকুয়াল টু I স্কয়ার আর টি। তোরা দেখেছিস এই যে এটা এখানটায় লিখলাম। এবার খেয়াল করে দেখ, এই যে IR আছে, IR এর ভ্যালুটা কি ছিল ভাই? V ছিল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি তো H ইকুয়াল টু IR ইনটু I ইনটু টি। কেন দাদা?
আরে দেখ না ভাই, আই স্কোয়ার আছে, আইটা দু জায়গায় লিখলাম, আরটাকে একবার আই এর সাথে ঢুকিয়ে দিলাম, আর একটা আইকে বাইরে বের করে রেখে দিলাম, জাস্ট আই স্কোয়ারটাকে ভেঙে দুটো আই করেছি, আর তো কিছু না। দাদা এই আই আর এর জায়গার মধ্যে ভি বসাবে? আমি বললাম একদম। তাহলে হয়ে গেল কি, ভি ইন্টু আই ইন্টু টি। কার ভ্যালু? এইচ এর ভ্যালু। দেখ তো আছে, এইচ ইকুয়াল টু ভি ইন্টু আই ইন্টু টি। গল্প শেষ তো। তাহলে দাদা তিনটেই ঠিক বেরিয়ে গেল। তাহলে ভুল কোনটা? এইটা ভুল, অপশন এটা ভুল। এবার তোকে জিজ্ঞাসা করেছিল কোনটা সঠিক নয়, তো ইভেনচুয়ালি কি হলো, যে বেটা ভুল সেই আনসার। অপশন এটা সঠিক নয়, বাকি তিনটে সঠিক ছিল। ব্যাপারটা বুঝতে পেরেছিস? একটা কনসেপচুয়াল প্রশ্ন দিয়ে আমাদের ডিসকাশন শুরু হলো। ব্যাপারটা বুঝতেই পারছিস কিভাবে পড়তে হয়, তোকে আমি শিখিয়ে দিচ্ছি। দাদা একটা প্রশ্ন করবো? আমি বললাম হ্যাঁ করো। দাদা জে এর ভ্যালুটা এসআই পদ্ধতিতে 1 হলো কেন? ভেরি গুড কোয়েশ্চেন ভাই। দেখ তোরা প্রত্যেকেই জানিস যে জে এর যে ভ্যালুগুলো আমরা পেলাম সিজিএস পদ্ধতির ভ্যালুটা দিয়েই খেলা। কি ছিল রে? 4.2 জুল পার ক্যালোরি। এই যে ভ্যালুটাকে একটুখানি বিশ্লেষণ কর, লেখা যায় উপরে 4.2 জুল আর নিচে লেখা যায় 1 ক্যালোরি, রাইট? দাদা 1 ক্যালোরিকে জুলে কনভার্ট করলে आंसर কত হয়? আমি বললাম 1 ক্যালোরি মানেও 4.2 জুল, তার মানে উপরেও 4.2 জুল, নিচেও 4.2 জুল। আমি বললাম একদম, এই জন্যই তো এসআই পদ্ধতিতে ভ্যালুটা 1 হয়। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো ভাই? চল পরের প্রশ্ন দেখা যাক। কি বলে দিয়েছে? বলেছে কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়, মানে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, রোধাঙ্ক হ্রাস পাচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্ধপরিবাহীকে নির্দেশ করছে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। দাদা অর্ধপরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা কিরকম পড়েছিলাম, আমি খুব একদম সিম্পল ভাবে এঁকে দিচ্ছি। এদিকে রোধাঙ্ক ছিল, এদিকে উষ্ণতা ছিল, এই তো ব্যাপার ছিল। এইবার তুই আমাকে একটা কথা বল, মন দিয়ে বলবি কিন্তু, হ্যাঁ? তোরা দেখেছিস যে কোনো ব্যস্তানুপাতিক সম্পর্কের লেখচিত্রটাই হচ্ছে সমপরাবৃত্ত। কেন বলতো? ধর যখন টেম্পারেচার এখানে, তার করেসপন্ডিং রোধাঙ্ক কোনটা? এইটা। এবার তুই টেম্পারেচারটাকে বাড়া, ধর তুই বাড়িয়ে এখান থেকে বাড়িয়ে এখানে নিয়ে গেলি, এর করেসপন্ডিং রোধাঙ্কটা কি হয়ে গেল রে? কমে গেল না? এটাই তো রোধাঙ্কের প্লট। দেখ রোধাঙ্ক নিচের দিকে কমে গেল যখন উষ্ণতাটা বাড়লো। এই জন্যই তো ব্যস্তানুপাতিক সম্পর্কের লেখচিত্রটা সমপরাবৃত্ত হয়। কি পড়ছিলি এতদিন আর কি এখন পড়ছিস খেয়াল কর। তাপ পরিবাহিতাঙ্কের একক, যারা যারা আমার তাপের ওয়ান শট দেখেছে এসব তাদের কাছে কোনো ব্যাপারই না। দেখ এদিকে মন দিয়ে, তাপ পরিবাহিতাঙ্ক কি পড়িয়েছিলাম বলতো? পড়িয়েছিলাম এই যে কিউ এর ভ্যালুটা ইকুয়াল টু লেখা যায় কে ইন্টু এ থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি ডিভাইডেড বাই টি। এই যে কেটা ছিল এটাই তাপ পরিবাহিতাঙ্ক ছিল, তাহলে লিখে দেওয়া যায় কে এর ভ্যালুটা কিউ ইন্টু টি ডিভাইডেড বাই এ থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি। এই তো ব্যাপার। এবার দাদা এই কিউটা কি? পরিবাহিত তাপ। ডিটা কি? বেদ। এটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কিউ টু মাইনাস কিউ ওয়ানটা কি? দুটি বিপরীত তলের উষ্ণতার পার্থক্য। টিটা কি? সময়। জানিস না? নিচে দেওয়া লিঙ্ক আছে, তাপের ওয়ান শট রিভিশন দেখে নে না। তাপ থেকে বিগত বছর মাধ্যমিকে যা যা প্রশ্ন করেছে সব করিয়ে দিয়েছি, 17 থেকে 25 দেখে নে, সব দেওয়া আছে নিচে, খেয়াল করে দেখ। এই যে পুরো জায়গাটা থেকে আমাকে কি বার করতে হবে? একক বার করতে হবে। এসআই একক দেওয়া আছে বুঝতেই পারছিস। তাহলে আমি এক কাজ করছি, কে এর একক বার করছি। আচ্ছা কিউটা কি? কিউটা হচ্ছে দাদা তাপ। তাপের এসআই পদ্ধতির একক কি হয়? জুল হয়, তো জুল লিখে দিলাম। ডিটা কি? বেদ। বেদের এসআই পদ্ধতির একক কি হয়? মিটার। এটা কি হবে? মিটার স্কোয়ার। থিটা 2 মাইনাস থিটা 1টা কি হবে? আরে ভাই উষ্ণতার পার্থক্য, তো উষ্ণতার একক তো কেলভিন হয়, তো কেলভিন লিখবি। নেক্সট টি, দাদা সেকেন্ড হবে। আমি বললাম একদম ভাই। আচ্ছা দাদা এখানে তো কোথাও জুল ফুল দেওয়া নেই। আমি বললাম দেখ ভাই, জুল পার সেকেন্ড কে ওয়াট লেখা যায়, তাহলে এখানটা ওয়াট লিখে দেবো। আমি লিখে দাও। মিটার দিয়ে একটা মিটার কাটলো, মিটারটা উপরে উঠলে হয়ে যাবে মিটার ইনভার্স, কেলভিনটা উপরে উঠলে হয়ে যাবে কেলভিন ইনভার্স। পড়ে থাকলো কি? ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। কোথায় আছে? ঘুমোচ্ছে। ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। এইভাবে পড়তে হবে। চল দেখি নেক্সট। বলে দিচ্ছে নেসলার বিকারক বাদামি বর্ণে পরিণত হয় যার সংস্পর্শে সেটি হলো। এটা তো খুব সোজা প্রশ্ন, এটা তোরা প্রত্যেকেই জানিস। অ্যামোনিয়া শনাক্তকরণ বিক্রিয়া। প্রত্যেকে আমাকে লেখ নেসলার বিকারকের রাসায়নিক সংযুক্তি, রাসায়নিক সংকেতটা কি? প্রত্যেকে লেখ। বুঝতেই পারছিস অ্যামোনিয়া হবে, ঠিক আছে। চলো এবার একটা কথা প্রত্যেককে বলি। দেখ যারা যারা অজৈব রসায়নটাকে ঠিকভাবে পড়িসনি, অজৈব রসায়নের অ্যামোনিয়া পার্টের ওয়ান শট আনা আছে। অজৈব রসায়ন থেকে বিগত বছর 2017 থেকে 2025 যা যা এসছে মাধ্যমিকে সব আনা আছে। অজৈব রসায়ন থেকে একটা 15 মিনিটের ধামাকা রিভিশন করানো আছে শুধু প্রস্তুতিগুলোর উপরে।
প্রত্যেকটা প্রিপারেশনের উপরে করানো আছে, দেখে নে, সব লিঙ্ক দিয়ে দিয়েছি নিচে। চল দেখ এবার নেক্সট। বলে দিই যে কাঁসার উপাদানগুলো হলো, অনেকে ধাতুবিদ্যা আছে পরীক্ষাতে, ওই জন্য এই প্রশ্নটাও আমি রেখেছি। কাঁসা বোঝার টেকনিক শুনে নে। ক ফর কপার, স ফর এসেন। তার মানে কাঁসার উপাদান কি দাদা? কপার আর টিন। গল্প শেষ। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অপশন। বুঝতে পারছিস তো কিভাবে পড়তে হয়? 80% 20%। ঠিক আছে, চল নেক্সট। লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায়, লেঞ্জের সূত্র হচ্ছে বেঈমানদের সূত্র। যার জন্য তুমি প্রতিষ্ঠিত হলে তুমি তাকেই বাধা দেবে। কি হবে ভাই? কি জানা যায় কি আগে বল? জানা যায় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ। আর সেই আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখটা এমন হয় যে যেই কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয়েছে সেটা তার সৃষ্টির কারণটাকেই বাধা দিতে চায়। এটাকে ডিটেলে কিন্তু পড়া যায়। যারা যারা জানিস না বলিস, চলো তড়িতের ওয়ান শট রিভিশন তোদের রিকোয়েস্টে আসতে পারে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে কি দিয়ে দিয়েছে? পরমাণু নিউক্লিয়াস থেকে একটা প্রশ্ন দিয়েছে। বলে দিয়েছে এর উপরে কি নাকি দিয়ে দিয়েছে ভর সংখ্যা, বুঝতেই পারছিস 235 92। সেখান থেকে বলে দিয়েছে বি তৈরি হয়েছে 227 88। ঠিক আছে ভাই, কি বলে দিয়েছে প্রশ্নটা? বিক্রিয়াটিতে কটি আলফা কণা নির্গত হয়? আচ্ছা, একটা আলফা কণা মানে জানিস তো হিলিয়াম 2+ আয়নের স্রোত। এখন তোরা প্রত্যেকেই জানিস একটা হিলিয়াম, ভর সংখ্যা 4, পারমাণবিক সংখ্যা 2, মানে একটা আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যা 4 একক কমে, প্রোটন সংখ্যা 2 একক কমে। তুই দেখ ভর সংখ্যা মোট কত কমেছে, 235 227। 235 227 হতে গেলে কত কমতে হয়? 8 কমতে হয়। তার মানে কটা আলফা বেরিয়েছে ভাই? দুটো আলফা বেরিয়েছে, গল্প শেষ। দেখ 92 থেকে 88 হয়ে গেছে, 4 কমেছে। একটা আলফা বেরোলে 2 কমতো, দুটো আলফা বেরিয়েছে, 4 কমে গেছে। তাহলে অপশন কত হয়ে যাবে? 2টি। এটা তো সোজা প্রশ্ন ছিল। অনেক সময় আলফা বিটা মিক্স করে দেয়। তোকে একটা প্রশ্ন করছি, ধর একটা পরমাণু থেকে একটা আলফার পরপর দুটো বিটা কণা বেরিয়ে গেছে, তাহলে প্রাথমিক আর অন্তিম মৌলের মধ্যে সম্পর্ক কি? কমেন্ট করে লেখো। চলো এদিকে দেখো, নেক্সট প্রশ্ন বলে দিয়েছে। আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি আমাদের 1 মার্কসের প্রশ্ন সবকিছু শেষ, এমসিকিউ সবকিছু শেষ। এইবার আমরা যাব 1 মার্কসেরই ভিএসকিউ প্রশ্নের মধ্যে। আমি আশা করবো এখনো পর্যন্ত ভিডিওটা প্রত্যেকের ভালো লাগছে, কনসেপচুয়াল লাগছে। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক কর, বন্ধুদের মধ্যে শেয়ার কর, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে ভাই। আর পুরোনো ভিডিওগুলো ধামাকা পেতে হলে অবশ্যই দেখে নে। ঠিক আছে, চলো শুরু করা যাক নতুন সেগমেন্ট। এমসিকিউ শেষ, এবার চল ধামাকাভাবে ভিএসকিউটাকে কমপ্লিট করা যাক। কি বলে দিয়েছে? কোন সমবায়ে তুল্য রোধের মান সমবায় যে কোনো রোধের মানের থেকে কম হয়? স্বাভাবিকভাবেই বুঝতে পারছি সমান্তরাল সমবায়ের কথা বলা হচ্ছে। যদি শ্রেণী সমবায় হতো তাহলে তুল্য রোধের মানটা বর্তনী যে কোনো রোধের থেকে বড় হতো। যদি এগুলো ডিটেলে জানতে চাস সবাই মিলে একটুখানি বল, চলো তড়িৎ লাগবে, আমি করে দেবই। কিন্তু যদি বেশি জনের না লাগে, যদি সবার অলরেডি হয়ে গিয়ে থাকে, তাহলে আমি বেকার বেকার কেন করব? সেই জায়গায় অন্য কোনো কিছু করব, 11 বা 12 এর জন্য করব। যদি তোদের বিপুল চাহিদা থাকে চলতড়িতে, তাহলে আমাকে বলিস, আমি রাত জেগে হলেও করে দেবো। যদি সময় না বের করতে পারি তাও কোনোভাবে ম্যানেজ করে আমি চলতড়িৎ করে দেবো পরীক্ষার আগে। চল এদিকে দেখ। নেক্সট, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 14, মারাত্মক কোয়েশ্চেন। যে কটা প্রশ্ন এনেছি বলছি না, হেভি হেভি কোয়েশ্চেন আছে পরীক্ষার জন্য। চল দেখ, এটা রাসায়নিক গণনার প্রশ্ন। বলে দিয়েছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 14। ভালো করে শোন, তোরা জানিস আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? m = 2d। এমটা হচ্ছে আণবিক ভর আর ডিটা হচ্ছে বাষ্প ঘনত্ব। যদি দাদা আমাদেরকে বাষ্প ঘনত্ব 14 দিয়ে দেয়, তাহলে আণবিক ভরটা বের করে নিতে পারবো? আমি বললাম একদম পারবি। তাহলে 2 × 14 বসিয়ে দে, অ্যান্সার কত হয়ে গেল বল? 28। এবার আমাকে একটা কথা বল, আণবিক ভর বেরিয়ে গেছে, এবার প্রশ্নটা কি দিয়েছে? বলে দিয়েছে এনটিপি তে, এনটিপি মানে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, ওই গ্যাসের 2.8 গ্রাম পরিমাণের আয়তন কত হবে? দেখ আমি তোকে একটা কথা বলে রাখি, এই যে আণবিক ভর 28 গ্রাম পার মোল, মনে রাখবি একটা কথা, তোরা অনেকের মোল কমজোর হতে পারে, যদি রাসায়নিক গণনার ওয়ান শট লাগে আমাকে বলবি, আমি সেটাও এনে দেবো। কিন্তু এত পরীক্ষার আগে আমি ভেবেছিলাম হয়তো শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সারটাই করাবো। যদি প্রবলেম থাকে আর কি করা যাবে বিষয়টা নিয়ে। দেখ এদিকে একটু মন দিয়ে শোন, মনে রাখবি কোনো গ্যাসকে, যে কোনো গ্যাসকে তুই যদি তার আণবিক ভর পরিমাণ নিস, তার মানে সেটাকে 1 মোল পরিমাণ নেওয়া হয়। কি বললাম দাদা? বললে যে কোনো গ্যাসকে যদি তার আণবিক ভর পরিমাণ নেওয়া হয় তাহলেই তাকে 1 মোল পরিমাণ নেওয়া হয়।
আর 1 মোল যে কোনো গ্যাসের এসটিপি বা এনটিপি তে আয়তনটা হয়ে যায় 22.4 লিটার। তার মানে দাদা আণবিক ভর পরিমাণ যে কোনো গ্যাস, মানে ধরো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 গ্রাম পার মোল। 44 গ্রাম পার মোল মানে হচ্ছে যদি আমি কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে 44 গ্রাম নিয়ে আসি, তার মানে আমি 1 মোল নিয়ে এসেছি, আর তার মানে এসটিপি তে ওর আয়তন 22.4 লিটার হবে, রাইট? আমি বললাম একদম। তাহলে এইটা যে গ্যাসই হোক, তুই বুঝতেই পারছিস যেটা নাইট্রোজেন গ্যাস আছে, কারণ তার আণবিক ভরটা 28 বলে দিয়েছে, সেটাকে তুই তার আণবিক ভর পরিমাণ নিয়েছিস, তার মানে এসটিপি তে তার আয়তন 22.4 লিটার হবে। তার মানে তুই বুঝতে কি পারলি? বুঝতে পারলি 28 গ্রাম নিলে তার আয়তনটা হয় 22.4 লিটার। তোকে দিয়ে দিয়েছে 2.8 গ্রাম, তো 2.8 গ্রামের আয়তনটাই বের করতে হবে। 28 কে 10 দিয়ে ভাগ করলে 2.8 হয়, এদিকেও 10 দিয়ে ভাগ করে দে, যেমনি এদিকে সেমনি এদিকে, অ্যান্সার হয়ে যাবে 2.24 লিটার। আশা করতে পারি বিষয়টা সম্পর্কে ধারণাটা পরিষ্কার হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলে দিয়েছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? আলোর একটা ওয়ান শট রিভিশন করেছিলাম পার্ট 1 দর্পণের। আমি শুনলাম বেশিরভাগ জনের নাকি আলো সেকেন্ড সামেটিভে নেই, সেই কারণে পার্ট 2টা এখনো পর্যন্ত করছি না। যদি হিউজ অ্যামাউন্ট অফ রিকোয়েস্ট চলে আসে তখন করব, না তো আমি ভেবেছি সেকেন্ড সামেটিভের পরেই করব। ঠিক আছে, যাই হোক, এটা দেখবি বলে দিয়েছিলাম ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণকে ব্যবহার করা হয়, তার কারণ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেকটা বড়। ঠিক আছে, নেক্সট বলে দিয়েছে অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? এটা অনেকেই জানিস না। ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় গ্যাস কার্বন। খুব ভালো একটা প্রশ্ন, আনকমন প্রশ্ন কিন্তু এইটা একটা। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, বারবার করে বলছি। চল নেক্সট, বলে দিয়েছে ওলিয়ামের রাসায়নিক নাম এবং তার সংকেত লেখো। ওলিয়াম স্পর্শ পদ্ধতিতে কাজে লেগেছিল, মনে আছে তো? পড়তে হবে ভাই, যে না পড়িস বলবি। অজৈব রসায়নের কিন্তু বাকি পার্টটা আমি তোদের জন্যই রেখে দিয়েছি, তোরা কেউ বলছিস না বলে আমি করছি না। চল দেখ, ওলিয়াম মানে কি? ওলিয়াম মানে হচ্ছে, এর রাসায়নিক নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড। আর এই ওলিয়ামের সংকেত কি? H2S2O7। ওকে, এই ওলিয়াম কিভাবে তৈরি হয় কনসেপচুয়ালি শিখতে হলে কিন্তু অজৈব রসায়নের আগের ভিডিওটা দেখতে হবে আর পরেরটার জন্য বলতে হবে। চলো নেক্সট, বলে দিয়েছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম লেখো। কার্বন বিজারণ পদ্ধতিতে মাথায় রাখবি যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীর মাঝামাঝি জায়গার মধ্যে থাকে, মানে মধ্যম সক্রিয় ধাতু, তাদেরকে নিষ্কাশন করা যায় এমন একটা ধাতুর নাম কি? জিঙ্ক। যারা কার্বন বিজারণ পদ্ধতি সম্পর্কে জানিস না কিন্তু পরীক্ষাতে আসে, আমার ধাতুবিদ্যার একটা ওয়ান শট রিভিশন করা আছে, চ্যালেঞ্জ দিচ্ছি, 1 ঘন্টার ভিডিও একবার দেখবি, ধাতুবিদ্যা একদম জলের মতো হয়ে যাবে, তুই 50 বছরও ভুলবি না ধাতুবিদ্যা, এমন করে করা আছে ভিডিওটা। চল নেক্সট, এটা একটা ফাটাফাটি কোয়েশ্চেন, বিউটিফুল কোয়েশ্চেন, খুব সুন্দর প্রশ্ন, পরীক্ষাতে বারবার 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 আছে। কি বলে দিয়েছে? বলে দিয়েছে 220 ভোল্ট 100 ওয়াট রেটিং যুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের রোধের মান কত? 220 ভোল্টটা কি বিভব প্রভেদ, 100 ওয়াটটা কি ক্ষমতা? দেখ তোরা প্রত্যেকেই জানিস ক্ষমতার তিনখানা সমীকরণ হয়, P ইকুয়াল টু VI, P ইকুয়াল টু V স্কোয়ার বাই R, P ইকুয়াল টু I স্কোয়ার R। এই তিনটে সমীকরণ আনার কিন্তু হেভি সুন্দর টেকনিক আছে, বলে দিয়েছি, না জানলে কি করতে হবে। চল এদিকে দেখ, এই যে P ইকুয়াল টু V স্কোয়ার বাই R, আরেকটা কথা বলি, চলতড়িতে কিন্তু অলরেডি একটা ওয়ান শট করা আছে, বাট সেটা আমার চ্যানেলের মনে হয় দ্বিতীয় ভিডিও ছিল, সেই কারণে ভিডিওটা জাস্ট ওই ট্যাবের মধ্যে একটু ভার্টিক্যালি করা হয়ে গেছিল। আমি এটা দেখার জন্য রিকোয়েস্ট করবো না বা বলবো না বিষয়টা দেখার জন্য, কিন্তু ঠিক আছে, যদি কারোর আর্জেন্ট থাকে ওই চলতড়িতে ফার্স্ট পার্টটা দেখতে পারিস। দেখ এদিকে মন দিয়ে শোন, P ইকুয়াল টু V স্কোয়ার বাই R যেটা আছে দেখতে পাচ্ছি, সেটা দিয়ে অঙ্কটা করতে হবে। কেন দাদা? তার কারণ এই যে P এর ভ্যালুটা, এটাই তো 100 ওয়াট, ক্ষমতাটাই তো ওয়াটে লেখা হয় ভাই। আর দাদা এই ভি এর ভ্যালুটাই তো 220 ভোল্ট। আমি বললাম একদম, আমাদেরকে চেয়েছে আর, ওই জন্য এই ফর্মুলাটাকেই কাজে লাগাতে হবে, তো লাগাও। দেখো তোমাকে আর এর ভ্যালু বার করতে হবে, তাহলে আর ইকুয়াল টু লেখা যায় ভি স্কোয়ার বাই পি, ভি এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে? 220 ভোল্ট, তাহলে 220 ইন্টু 220, দুবার লিখতে হবে রে ভাই, স্কোয়ার আছে, নিচে 100 ওয়াট, তাহলে নিচে 100। এবার দাদা 0 0 0 0 গেল, 22 ইন্টু 22 হয়ে যায় 484, আর রোধ বার করতে দিয়েছে যখন ওহম, অ্যান্সার কত হয়ে গেল? 484 ওহম। গল্প শেষ। ঠিক আছে, চলো নেক্সট। তোদের প্রত্যেকেরই কথাতে, মানে আগের বছরের ছেলেমেয়েরা এত সাপোর্ট করেছিল
যে আমার মনে হলো ওই ট্যাব ছেড়ে ট্যাবের মধ্যে প্রথম একদম জৈব রসায়ন করতে শুরু করেছিলাম, ভার্টিক্যালি করেছিলাম, চলতড়িৎ করতে শুরু করেছিলাম, ভার্টিক্যালি করেছিলাম, আস্তে 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 শিখলাম যে কি করে হরাইজন্টালি বিষয়টা করতে হয়। আমি কিন্তু স্মার্ট বোর্ডে অনেকদিন ধরে ক্লাস করাই, আমি একটা রেপুটেড সংস্থার সাথে যুক্ত, কিন্তু আমি ট্যাবে প্রথমবার ক্লাস করাচ্ছিলাম। সেই কারণে তারপরে যখন আস্তে আস্তে বিষয়টা বুঝলাম না ট্যাবে এইভাবে লিখতে হয়, তখন দেখবি ট্যাবে প্রচুর ভিডিও করেছিলাম মাধ্যমিকের আগে, একদম পারফেক্ট, একদম শর্ট কোয়েশ্চেনের সিরিজ নামিয়েছিলাম, সিরিজ, যে দেখবে 35-এ 35 কনফার্ম তার মাধ্যমিকে, আর হয়েওছে। কমেন্ট সেকশন গুলো দেখবি। তারপরে কি হলো, এই বছরটা শুরু করার আগে আমি ভাবলাম না স্মার্ট বোর্ড দরকার আছে, ওই জন্য স্মার্ট বোর্ড নিয়ে চলে এলাম। দেখবি স্মার্ট বোর্ডের ইন্ট্রোডাকশন ভিডিওটাও আমি দিয়েছিলাম। তো এইভাবে আস্তে আস্তে জার্নি শুরু, যারা প্রথমবার দেখছিস তারা শুনে নে, আর যারা অলরেডি জানিস তারা তো জানিস। দেখ, এটাও একটা ভালো প্রশ্ন। কি বলে দিয়েছে, বলে দিয়েছে ভাই যে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, পার্সেন্টেজ বার করতে বলেছে। ভাই ক্যালসিয়াম কার্বনেট মানে কি বল, CaCO3। এবার এই ক্যালসিয়াম কার্বনেটের টোটাল আণবিক ভরটা বার কর। কিভাবে বার করে দাদা, ক্যালসিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ভর 40, যোগ কর একটা থেকে আরেকটা যাওয়ার সময়, কার্বনের 12, না দিয়ে দিলেও পারার কথা, অক্সিজেনের 16, কটা আছে অক্সিজেন 3টে, তাহলে গুণ করে দাও 3 দিয়ে দাদা, 40 প্লাস 12 প্লাস 48 যোগ করতে সবাই পারি, 40 40 80, 80 আর 88, 88 দাদা 98 আর 2 100। কার পার্সেন্টেজ চেয়েছে, ক্যালসিয়ামের। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত, 40, পুরোটার মধ্যে 40 ভাগ ক্যালসিয়াম আছে, টোটালটা কত 100, তাহলে 100-র মধ্যে 40 আছে, পার্সেন্টেজ কম্পোজিশন বার করতে বলেছি, ইনটু 100 করে দাও, গল্প শেষ। কত পার্সেন্ট হয়ে গেল, 40%। ব্যাপারটা বুঝতে পেরেছিস, আমার টোটাল ভরটা বেরোচ্ছে 100, তার মধ্যে 40 গ্রাম ক্যালসিয়াম আছে, তাহলে 40 গ্রাম আউট অফ 100 গ্রাম, পার্সেন্টেজে কত, ইনটু 100, গল্প শেষ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলে দিচ্ছে আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের একান্ত নিজস্ব ধর্ম। তাপ চ্যাপ্টারের 1 শটের মধ্যে একদম বিষয়টাকে একদম পরিষ্কার করে শিখিয়েছিলাম, তাও একবার বলে দিই। দেখ, যেটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে সেটা কিন্তু তরলের একান্ত নিজস্ব ধর্ম, একদম প্রপারলি বিষয়টাকে মনে রাখতে হবে। ঠিক আছে, চল তাহলে এমসিকিউ আর ভিএসিকিউ ফিনিশ। আমি আশা করবো প্রত্যেকের কাছে কনসেপ্ট একদম জলের মতো পরিষ্কার হচ্ছে। এবার দেখি একটু এসএকিউ টাইপের প্রশ্ন কি দিয়েছে তোদের। 40 নম্বরে 3খানা এসএকিউ প্রশ্ন দেওয়ার কথা। তো দেখ 2 নম্বরের প্রশ্ন কি আছে, একটা চলতরিতের অঙ্ক আমি দেখতে পাচ্ছি, 220 ভোল্ট আর 60 ওয়াট দিয়ে দিয়েছে। দেখ, এটা বিভব প্রভেদ দিয়ে দিয়েছে, এটা ক্ষমতা দিয়ে দিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই। বলে দিই যে বাতির প্রবাহ মাত্রা নির্ণয় করে দেখা। দেখ ভাই, আমি তোকে একটু আগে বলেছি 3খানাই ফর্মুলা আছে, তার বাইরে পরীক্ষাতে অঙ্ক দেবে না। একটা হচ্ছে P ইকুয়াল টু VI, একটা হচ্ছে V স্কোয়ার বাই R, আর একটা হচ্ছে I স্কোয়ার R। এই 3খানা ফর্মুলার বাইরে পরীক্ষাতে অঙ্কই থাকবে না। আর এই ফর্মুলাগুলো ইন্টার কনভার্ট করা যায়। তুই V ইকুয়াল টু IR আর I ইকুয়াল টু V বাই R, এই যে দুখানা ভ্যালু, এগুলোর মধ্যে বসিয়ে বসিয়ে দেখ এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা তুই এমনি পেয়ে যাবি। দেখ, এই মুহূর্তে এত কিছু ডিসকাস করছি না, কি অঙ্কটা দিয়েছে একটুখানি দেখ। তোকে V এর ভ্যালু দিয়ে দিয়েছে, P এর ভ্যালু দিয়ে দিয়েছে, মানে V গিভেন, P গিভেন, I চেয়েছে, মানে বুঝতে পারছিস এই ফর্মুলাটা দিয়ে কাজ হবে। এবার একটুখানি দেখি কি বলে দিয়েছে। P ইকুয়াল টু VI, P এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 60 ওয়াট, V এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 220 ভোল্ট, আর তোমাকে বার করতে বলেছে I এর ভ্যালু। তো পাতি অঙ্ক আছে ভাই, তাহলে I এর ভ্যালুটা 60 ডিভাইডেড বাই 220, স্বাভাবিকভাবে বুঝতে পারছিস অ্যাম্পিয়ার হবে। নিচে উপরে কাটো, 3 11, অ্যান্সার শেষ, 3/11 অ্যাম্পিয়ার। চলো, হয়ে গেল। আর কি ছিল, চলতরিতের অঙ্ক খুব ভয় পাস না। বাই দ্য ওয়ে, চলতরিতের অঙ্ক নিয়েও কিন্তু আমার ভিডিও করা আছে, চাইলে আমি ওইটাকেও পিন কমেন্টের মধ্যে দিয়ে দেবো। তোরা চাইলে ওই জায়গাটা থেকে চলতরিতের অঙ্কগুলোকেও একবার করে রিভাইজ করে নিতে পারছিস। ঠিক আছে, চলো। স্পর্শ পদ্ধতিতে SO3 কে সরাসরি জলে মিশিয়ে H2SO4 প্রস্তুত করা হয় না কেন? বাই দ্য ওয়ে, স্পর্শ পদ্ধতি আর অসওয়াল্ড পদ্ধতি কিন্তু তোদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আর স্পর্শ পদ্ধতি থেকে এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। বিষয়টা কি বলতে চাইছে যে দেখ, তোরা স্পর্শ পদ্ধতির স্টেপগুলোর মধ্যে দেখেছিলি যে একটা স্টেপের মধ্যে সালফার ট্রাই অক্সাইডকে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপর শোষণ করানো হচ্ছে, এবং শোষিত করে H2, দেখ দুটো S আছে, S2 3টে আর 4টে, অক্সিজেন 7টা, O7, দেখ একটা পদার্থ তৈরি করা হলো যেটাকে ওলিয়াম বলা হয়ে থাকে। কিন্তু বলতে চাইছে যে দাদা
এই ওলিয়াম প্রসেসটাকে তো তৈরি করতেই হতো না। কেন রে? কারণ দেখো, আমি যদি SO3 এর মধ্যে সরাসরি জল মিশিয়ে দিই তাহলেই তো H2S, অক্সিজেন 3টে আর 1-এ 4টে, মানে SO4, এই তো তৈরি হয়ে যায়। আমার দরকার কি আছে বেকার বেকার ওলিয়াম? H2SO4 তৈরি করছি, সেই প্রসেসের মধ্যেই আমার H2SO4 কে নিয়ে আসার দরকারটা কি আছে ভাই? কিন্তু তা সত্ত্বেও এই প্রসেসটাকে ফলো করা যায় না, আর যায় না বলেই এটাকে ফলো করা হয়। ব্যাপারটা বুঝে দেখ কেন যায় না। তার কারণ আমি যখনই সালফার ট্রাই অক্সাইডের মধ্যে জল মেশাবো সঙ্গে সঙ্গে প্রচুর তাপ উৎপন্ন হবে এবং সেই তাপে বেশিরভাগ সালফার ট্রাই অক্সাইড বাষ্পরূপে বেরিয়ে যাবে, যার ফলে খুব কম সালফার ট্রাই অক্সাইডই জলের মধ্যে দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। তাহলে বল, এত খরচা করার পর যদি এমন কিছু একটা অঘটন ঘটে যায় যেখানে সালফিউরিক অ্যাসিডের পরিমাণটাই কমে গেল, তার থেকে 2 পয়সা বেশি খরচা করব, বেশি পাবো, সেটাই না ভালো। ওই জন্যই এই জলের মধ্যে দেওয়ার প্রসেসটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখা যাক। আচ্ছা, ধাতুবিদ্যা আর তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার মিলিত প্রশ্ন আছে, বলে দিয়েছে থার্মিট মিশ্রণ কি। ভাই ভালো করে একটু পড়, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে আসে। মনে রাখবি 3 ভাগ Fe2O3 ও 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে। ঠিক আছে। আচ্ছা, Fe2O3 টা কি? Fe2O3 টা হচ্ছে ফেরিক অক্সাইড, বুঝতেই পারছিস, স্বাভাবিক, আয়রনের যোজ্যতা 3, ওই জন্যই ফেরিক অক্সাইড। আরেকটা কথা বলে দিই, এই থার্মিন মিশ্রণের সাথে প্রজ্বলক মিশ্রণ বলে একটা বিষয়ও কিন্তু পরীক্ষাতে আসে। সেই সমস্ত কিছু একদম প্যাকড অবস্থাতে আমার এই 1 ঘন্টার ভিডিওটার মধ্যে দেওয়া আছে। ক্যাথোডীয় সংরক্ষণ থেকে শুরু করে কিভাবে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে বিক্রিয়া হয় সেখান থেকে শুরু করে সমস্ত খনিজাকরিকে ট্রিক সমেত ওই ভিডিওটা করানো আছে। যাদের ধাতুবিদ্যা আছে দেখে নে, 1 ঘন্টায় কাজ মিটে যাবে, গ্যারেন্টি দিতে বললাম। নেক্সট কি বলে দিয়েছে? আচ্ছা, এই একটা প্রশ্ন দেখি, আমি বললাম না আজকে যে কটা প্রশ্ন এনেছি সব কটা মার্ভেলাস ফাটাফাটি প্রশ্ন। বলে দিয়েছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি উৎপন্ন হয়। ভালো করে মন দিয়ে শোন ভাই। আমাদের 2 ধরনের প্রসেস হয়। একটা প্রসেসের মধ্যে আমরা গলিত NaCl কে ইউজ করি, আরেকটা প্রসেসের মধ্যে কিন্তু আমরা জলীয় NaCl কে ইউজ করি। এই জলীয় NaCl এর যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন কিন্তু ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, আর যখন গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন ক্যাথোডে উৎপন্ন হয় সোডিয়াম ধাতু। এই বিষয়টাকে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, এটাও ধাতুবিদ্যার মধ্যে শেখানো আছে যে কেন এরকম হয়। বাই দ্য ওয়ে, এবার একটুখানি মন দিয়ে শোন, অ্যানসারটা দিই। বলেছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ, প্রথমে দেখ NaCl নেওয়া হলো, NaCl টাকে যখন আমি গলিয়ে দিলাম NaCl লিকুইড হয়ে গেল, পুরোটাই তড়িৎ বিশ্লেষিত হয়ে এরকম ভাবে Na+ আর Cl- তৈরি করবে। দাদা এটা ক্যাটায়ন, ফর ক্যাটায়ন, ফর ক্যাথোড, তার মানে ক্যাটায়ন কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। Na+ ক্যাথোডের দিকে গিয়ে কি করবে? ইলেকট্রন নেবে, স্বাভাবিক ব্যাপার। ক্যাথোড ইলেকট্রন নেয় বলেই, ক্যাথোডের মধ্যে ইলেকট্রন গৃহীত হয় বলেই, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ বলেই ক্যাথোডেই তো বিজারণ প্রসেসটা ঘটে ভাই। তাহলে কি উৎপন্ন হলো বল? সোডিয়াম ধাতু উৎপন্ন হলো। দাদা অ্যানোডে কি ঘটবে? আমি বললাম দেখ ফর অ্যানায়ন, ফর অ্যানোড, ওই জন্য অ্যানায়ন কার দিকে যাবে ভাই? অ্যানোডের দিকে যাবে, স্বাভাবিকভাবে বুঝতে পারছি, সেই কারণেই অ্যানোডটা পজিটিভ হবে। ক্যাটায়নটা গেছে বলে ক্যাথোডটা নেগেটিভ হয়, কারণ পজিটিভই নেগেটিভের দিকে যায়। অ্যানোডের মধ্যে গিয়ে দাদা অ্যানায়নটা কি করবে? অ্যানায়নটা ইলেকট্রন ছেড়ে দেবে। দাদা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি? জারণ, ওই জন্যই অ্যানোডের মধ্যে জারণ ঘটে এবং তার ফলে কি হবে? ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এই একটা Cl তো আর তৈরি হয় না, Cl আর Cl পরস্পরের সঙ্গে জুড়ে Cl2 তৈরি করে। তাহলে হয়ে গেল অ্যানোডে ক্লোরিন আর ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হবে। গল্প শেষ হয়ে গেছে ভাই। চলো 3টে প্রশ্ন ডান। তাহলে আশা করতে পারি এসএকিউ টাইপের প্রশ্নগুলো সবার কাছে ক্লিয়ার আছে। এইবার দেখা যাক এই পার্টের মধ্যে কি কি এলএকিউ টাইপ অফ প্রশ্ন তোদের জন্য অপেক্ষা করছে। চল প্রথম প্রশ্নটা দেখি কি বলে দিয়েছে। 4.1 বলেছে দুটি অজানা রোধকে, খুব ভালো একটা প্রশ্ন কিন্তু, হ্যাঁ অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। বলেছে দুটি অজানা রোধকে একবার শ্রেণী সমবায় আর একবার সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হয় যথাক্রমে, মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে 20 ওহম
আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 5 ওহম। বলেছে রোধ দুটি নির্ণয় করতে হবে তোমাকে। দেখ খুব ভালো একটা প্রশ্ন আমি ধরে নিচ্ছি নিজে থেকে, যে প্রথম রোধটা হচ্ছে ছোট R1 আর পরের রোধটা হচ্ছে ছোট R2, একদম পারফেক্ট। এবার তুই আমাকে জাস্ট একটা কথা বল ভাই, এই যে দুখানা যদি আমার রোধ হয় তাহলে এদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হবে? আমি ধর শ্রেণী সমবায়ের তুল্য রোধ থেকে RS ধরলাম। তুই তো জানিস শ্রেণী সমবায়ের তুল্য রোধ বর্তনীর ইন্ডিভিজুয়াল যে রোধগুলো থাকে তাদের সমষ্টির সাথে সেম হয়, তার মানে R1 প্লাস R2 হবে। তার মানে তুই এইটুকু তো বুঝতে পারছিস যে R1 প্লাস R2 যে ভ্যালু হবে সেটা নিশ্চয়ই 20 ওহম হবে, কারণ শ্রেণী সমবায়ের তুল্য রোধটা দিয়ে দিয়েছে 20 ওহম। আশা করতে পারি বিষয়টা বোঝা গেছে। নেক্সট আরেকটা বিষয় দিয়ে দিয়েছে, কি বলতো? তার আগে তোকে আমি একটা জিনিস দেখাই। বল যদি R1 আর R2 এই যে দুখানা রোধ সমান্তরাল সমবায়ে থাকে তাহলে তাদের তুল্য রোধটাকে ধর আমি RP ধরলাম। তুই তো এইটুকু জানিস যে 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 লেখা যায়। তুই বলবি হ্যাঁ দাদা লেখা যায়। সেখান থেকে তুই তো এটাও জানিস যে লসাগু এইরকম ভাবে করা যাবে। তুই বলবি হ্যাঁ দাদা আমি জানি এরকম ভাবে করা যাবে। তার মানে তুই তো নিশ্চয়ই বুঝতে পারছিস যে আরপির যে ভ্যালুটা হবে সেটা হয়ে যাবে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। মানে আমি যদি ডিরেক্টলি সমান্তরাল সমবায়ের তুল্য রোধকে এইটা লিখে দিই, আশা করছি তোর কোনো রকম সমস্যা হবে না। এইটুকু নিশ্চয়ই কনফার্ম যে যদি বর্তনীতে দুখানা রোধ দেয় তাহলে তাদের গুণফল ডিভাইডেড বাই তাদের যোগফল, এইটুকুর মাধ্যমেই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বেরিয়ে যায়। তাহলে দেখ একটুখানি মন দিয়ে, এই যে R1 এবং R2 অজানা মানের রোধগুলো আছে তাদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যদি R প্যারালাল হয় তাহলে সেইটাকে কি লেখা যায় বলতো? R1 গুণ R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আশা করতে পারি এই প্রসেসটা থেকে তোদের চলতরিতের অঙ্ক করতে খুব সুবিধা হবে। এইবার একটুখানি মন দিয়ে খুব ভালো করে বিষয়টা দেখ। হ্যাঁ কি করছি, দারুণ অঙ্ক এটা। দেখ এই R1 প্লাস R2 ভ্যালুটা তো বেরিয়ে গেছে, বলবি হ্যাঁ। R প্যারালালের ভ্যালু কত দিয়ে দিয়েছে ভাই? 5 ওহম ইকুয়াল টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ভ্যালু কত বেরিয়েছে? 20 ওহম বেরিয়ে গেছে। তাহলে তুই জাস্ট ওই 20 ওহমটাকে ওখানটায় লিখে দে, হয়েছে? তাহলে R1 ইন্টু R2 তুই একটা ভ্যালু পেয়ে গেলি। কি পেয়ে গেলি বলতো? 20 ইন্টু 5 100 পেয়ে গেলি। বল ব্যাপারটা বুঝতে পেরেছিস প্রত্যেকে? এবার তুই বল তোর কাছে কি কি আছে। একবার তোর কাছে R1 প্লাস R2 আছে, একবার তোর কাছে R1 ইন্টু R2 আছে। আমি শুধুমাত্র বার করব R1 মাইনাস R2, তাহলেই আমার খেলা শেষ হয়ে যাবে। তুই বলবি দাদা কিভাবে বার করবে R1 মাইনাস R2? আমি বলছি এটাই তো জাদু। ভালো করে দেখ, a মাইনাস b এর হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab। আমার আশা করতে পারি বিষয়টা মনে পড়েছে সবার। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফর্মুলা ছোটবেলায় শেখানো হয়েছিল। তোরা ভাবতিস এই ফর্মুলাটা তো কোথাও কাজে লাগে না, কিন্তু লাগবে। দেখ R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু R1 প্লাস R2 এর ভ্যালু কত ভাই? 20 ওহম। তাহলে 20 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু R1 R2, 4 ইন্টু R1 R2 মানে R1 R2 এর ভ্যালু 100, তাহলে 4 ইন্টু 100। দেখ খেয়াল করে 20 স্কোয়ার মানেও 400 আর 4 ইন্টু 100 মানেও 400। তার মানে দেখ খেলা একবারে জমে গেছে। R1 মাইনাস R2 হোল স্কোয়ারের ভ্যালু বেরিয়ে গেছে 0। তার মানে R1 মাইনাস R2 এর ভ্যালু বেরিয়ে গেছে 0। তার মানে R1 ইকুয়াল টু R2 বেরিয়ে গেছে। ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে। যদি R1 ইকুয়াল টু R2 হয় তাহলে তুই এখান থেকে কি বুঝতে পারবি বলতো? R1 প্লাস R2 এর ভ্যালুটা 20 ছিল। যদি দুটোই সেম হয় তাহলে তো স্বাভাবিক যে 2R1, আমি ধর R1 আর R2টাকে সেম ধরে দুটোকে R1 লিখলাম, ইকুয়াল টু 20। তাহলে R1 এর ভ্যালুটা বেরিয়ে গেল 10 ওহম, আর R1 এর ভ্যালুটা যদি 10 ওহম হয় তাহলে R2 এর ভ্যালুটাও বেরিয়ে গেল 10 ওহম। বুঝতে পারছিস? দুটোরই ভ্যালু 10 ওহম বেরিয়েছে। খেয়াল করে দেখ, দুটোকে যোগ কর, দেখ 20 বেরোচ্ছে। ওই জন্যই শ্রেণী সমবায়ের তুল্য রোধ 20 ওহম। দুটোকে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলায় ফেল, 10 গুণ 10 ডিভাইডেড বাই 10 প্লাস 10। খেয়াল কর 10 গুণ 10 মানে 100 আর 10 প্লাস 10 মানে 20। 20 100 দিয়ে কাটলে 5 হয়, ওই জন্যই সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা 5 ওহম ছিল। খেলা বুঝতে পারছিস? ফাটাফাটি অঙ্ক ছিল। চল দেখি পরেরটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। আমি জাস্ট এই 3 নম্বরের প্রশ্নগুলোকে একটুখানি তোদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে করতে হয়। দেখ তোরা প্রত্যেকেই জানিস
যে জল যেহেতু ওরকম ভাবে পিওরলি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, সেই কারণে জলের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড মেশাতে হয়। এইবার একটা কথা মন দিয়ে শোন, অ্যাসিড মেশানো মাত্রই জল বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে H+ আর OH- আয়ন তৈরি করে। তোরা প্রত্যেকে জানিস জলের তড়িৎ বিশ্লেষণের জন্য হফম্যান ভোল্টামিটার ইউজ করতে হয়, এবং জলের তড়িৎ বিশ্লেষণ ঘটানোর জন্য প্ল্যাটিনাম ক্যাথোড আর প্ল্যাটিনামকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। তাহলে ক্যাথোড অ্যানোডটা প্ল্যাটিনাম আর ভোল্টামিটারটা হফম্যান। তোরা যদি বলিস তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া করে দিতে, আমি করে দেবো তোদের জন্য। তোরা শুধু বল তোদের কি লাগবে, জাস্ট আমি শুনতে চাইছি একটা বিরাট বড় দাবি যে আমার এটা লাগবে, আমি এনে দিই কিনা তারপরে দেখ। এইবার দেখ মন দিয়ে আর কি কি শুনতে হবে। আর তোদেরকে জানতে হবে যে এর মধ্যে সামান্য পরিমাণে 2% H2SO4 মিশিয়ে দিলে হয়ে যাবে ভাই। তাহলে 2% H2SO4 যুক্ত জলকেই তোর তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ করতে হবে, একদম পরিষ্কার। এইবার বিষয়টা হচ্ছে বিক্রিয়াটা কিভাবে হবে, ভালো করে মন দিয়ে দেখ ভাই। এই যে জল আছে, জল বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে তৈরি করবে H+ আয়ন এবং তৈরি করবে OH- আয়ন। একই রকম ভাবে H2SO4 কিছুটা বিয়োজিত হবে, আলটিমেটলি কি হবে জানিস বল? এটা ক্যাটায়ন, ক্যাটায়ন H+ ক্যাটায়নটাই যাবে ক্যাথোডের দিকে। তুই জাস্ট এখানটায় 4 মোল ধরে নে, 4H+ হয়েছে। বল একটা কথা মন দিয়ে শুনবি, বল যদি আমি জাস্ট সিঙ্গেল একটা H+ এর কথা বলি, তাহলে তার কাছে কতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে? মাথার উপরে কতগুলো পজিটিভ চার্জ? একটা, তাহলে একটা ইলেকট্রনের ঘাটতি। তাহলে 4টে H+ এর 4টে ইলেকট্রনের ঘাটতি, তাহলে কি আমি 4খানা ইলেকট্রন দিয়ে দিলাম। এবার তুই বল, যদি H+ ইলেকট্রন পেয়ে যায় তাহলে সে H এ কনভার্ট হয়। যদি 4খানা H+ ইলেকট্রন পেয়ে যায় 4খানা, তাহলে 4খানা H এ কনভার্ট হয়। বল 4খানা H কিরকম ভাবে লেখে? এই যে পরপর 4খানা H লিখে দিলাম দাদা। 4খানা H মানেই তো 2খানা H2। আমি বললাম একদম, কি বললাম আরেকবার রিপিট করছি, H+ ইলেকট্রন নিলে H হয়, 4খানা H+ 4খানা ইলেকট্রন নিলে 4খানা H হয়। 4খানা H এরকম ভাবে লেখা যায়, দুটো দুটো করে পেয়ার করে 2খানা H2 বানিয়ে দেওয়া যায়। কমপ্লিট। আচ্ছা আর কি আছে দাদা, আর কি প্রসেস আছে, আর কি ধামাকা আছে, একটুখানি বার করো। দেখ বিষয়টা ভাই, অ্যানোডের মধ্যে একটু যাই। অ্যাথোড, অ্যাথোড আবার কি লিখছে ভাই? অ্যানোড, এতক্ষণ ধরে ক্লাস করা তোকে পাগলা হয়ে গেছে। দেখ এদিকে মন দিয়ে দেখ, অ্যানোডের মধ্যে কে যাবে? OH- আয়ন যাবে। এই OH- আয়ন আমি দেখ 4 মোল নিয়ে নিলাম, তুই 4টে 4 মোল যা খুশি বল ভাই, তো জিনিসটা শেখা নিয়ে উচিত। এবার দেখ বিষয়টা মন দিয়ে শোন, যদি আমি একটা OH- আয়ন নিতাম সে একটা ইলেকট্রন ছাড়তো, কারণ তার কাছে একটা ইলেকট্রন বেশি আছে। যদি 4টে নিই তার মানে সে 4টে ইলেকট্রন ছাড়বে। দাদা একটা OH- যদি একটা ইলেকট্রন ছাড়তো তো একটা OH হতো। আমি বললাম হ্যাঁ, এই তো দেখ একটা OH- একটা ইলেকট্রন ছাড়লে একটা OH হতো। দাদা সেম ভাবে পুরোটার মধ্যে আমি যদি 4টে OH- ধরি, 4টে ইলেকট্রন ছাড়বে, 4টে OH হবে। আমি বললাম হ্যাঁ, 4টে OH কে কিভাবে লিখবো? কিভাবে লিখবি? এই তো OH 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 OH। আমি একটুখানি যদি পরিষ্কার করে নিচেটার দিকে দেখাই, দেখ একটা OH, দুটো OH, তিনটে OH, 4টে OH, গল্প শেষ। এবার এখান থেকে কি হবে দেখ, কি কেরামতি করি দেখ। এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন মিলে কি তৈরি হয় বল? O2 তৈরি হয়। তার তুই আগে O2টাকে সাইড কর। এবার বল কতগুলো হাইড্রোজেন? একটা, দুটো, তিনটে, 4টে, 4টে হাইড্রোজেন আছে। লিখছি হাইড্রোজেন আছে 4টে। আর পড়ে থাকছে কটা অক্সিজেন বল? এই একটা, এই একটা, মানে অক্সিজেন পড়ে আছে দুটো। আচ্ছা 4টে হাইড্রোজেন দুটো অক্সিজেন মানে কি? 2 অণু জল, গল্প শেষ। দেখ 4টে হাইড্রোজেন দুটো অক্সিজেন মানে দাদা O2 আর 2 অণু জল তৈরি হবে। আমি বললাম একদম ভাই, একদম ভাই। আই থিংক বিষয়টা প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে। আমাকে যদি কেউ বলিস তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার ওয়ান শট আনতে, ধামাকা শট আনতে, আমি সব এনে দেবো। ঠিক আছে, এইবার একটুখানি মন দিয়ে শোন। মাথায় রাখবি এই যে উৎপন্ন H2 আর O2 যে আয়তনের অনুপাত হয় সেটা 2:1 হয়। আরেকটা কথা মাথায় রাখবি, এই H2টাকে শনাক্ত করতে দেয় অনেক সময়, কি করতে হবে? একটা জ্বলন্ত পাটকাঠিকে নিয়ে যেতে হবে গ্যাসটার উপরে। যদি পাটকাঠিটা নিভে যায়,
এবং তারপরে যদি নীল শিখায় জ্বলতে থাকে তাহলে বুঝতে হবে গ্যাসটা হাইড্রোজেন গ্যাস। আর এই অক্সিজেন গ্যাসকে চেনার উপায় কি? এই অক্সিজেন গ্যাসটাকে বর্ণহীন নাইট্রিক অক্সাইডের সংস্পর্শে আনতে হবে, NO, নাইট্রিক অক্সাইড। যদি নাইট্রিক অক্সাইডের সংস্পর্শে এসে এটা বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে তাহলে বুঝতে হবে এটা আর কেউ না, অক্সিজেনই ছিল। অক্সিজেন যদি এনোর সংস্পর্শে না আসে কোনোদিন বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হতে পারে না। আশা করতে পারি পুরো বিষয়টা ক্লিয়ার আছে। নেক্সট দেখি কি বলে দিয়েছে। বলে দিয়েছে তড়িৎ রোধ এবং তাপীয় রোধের মধ্যে পার্থক্য লেখো। এটা সচরাচর পার্থক্যতে দেয় না, তড়িৎ রোধ আর তাপীয় রোধের একটা তুলনা করতে বলে। আমি তোকে একটুখানি বিষয় দুটোকে বলে দিচ্ছি। দেখ, তোরা প্রত্যেকেই জানিস এই যে একটা সমীকরণ ওহমের সূত্র অনুযায়ী V ইকুয়াল টু I আর ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, সেখান থেকে আমরা আর এর ভ্যালু কি লিখতে পারি? বাই V বাই I লিখতে পারি। তার মানে এটা তো খুব সহজ ছিল, তুই বুঝতেই পারছিস যে আমরা যদি তড়িৎ রোধের প্রসঙ্গ টানি তাহলে তড়িৎ রোধটা কি? একটা বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত সেটাকেই তো বলা হয় তড়িৎ রোধ। দাদা তাপীয় রোধটা কি? মেন সমস্যা তো এটা নিয়েই। আমি বলছি দেখ ভাই একটুখানি মন দিয়ে খেয়াল করে দেখ। আমি যদি তোকে বলি যে তুই আমাদের তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটাই লিখে দেখা প্রথমে, যে কিউ এর ভ্যালুটা কে তাপ পরিবাহিতাঙ্ক ইন্টু এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। যারা যারা এগুলোকে পড়িস নি আগে ওয়ান শট রিভিশনটা দেখ, তাপের রেডি কর, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর এই তাপ পরিবাহিতাঙ্কের ওপরেই আসছে আমার নেক্সট 15 মিনিট ধামাকা ভিডিও। চল এদিকে দেখ, রিভিশন করিয়ে দেবো। এবার দেখ একটুখানি মন দিয়ে আমি কি করছি। আমার এখানটাতে আই আছে, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে আমাকে এদিকেও কোথাও একটা তাপ প্রবাহ মাত্রা বার করতে হবে। তাপ প্রবাহ মাত্রা মানে কি? পরিবাহিত তাপ ডিভাইডেড বাই সময়। তাহলে আমি এই তাপের তলায় সময়টাকে নিয়ে চলে আসি, টিটাকে নিয়ে চলে আসি। আর এদিকে কি করব? ওপরে দেখাচ্ছে বিভব পার্থক্য, এদিকেও আছে দেখ উষ্ণতার পার্থক্য, তো এটাকে ওপরে রাখি θ2 মাইনাস θ1। এই যে কে টা আছে এটাকে ডি এর তলায় নিয়ে চলে আসি, কারণ ডি এর তলায় আনলে তবেই তো এটা ঘুরে ওপরে উঠতো। এইবার একটুখানি মন দিয়ে শোন, এই যে কিউ বাই টি এটা কি? এটা হচ্ছে তাপ প্রবাহের হার, যেটাকেই কিন্তু বলা হয়ে থাকে তাপ প্রবাহ মাত্রা। এইবার শোন, এই যে ডি বাই কে এটা কি? ডি বাই কে এটা হচ্ছে তাপীয় রোধ। এটাও কিন্তু তোদেরকে পড়ানো হয়েছে, এটাকে আর এইচ দিয়ে বলা হয়। আর তাপ প্রবাহ মাত্রাকে সাপোজ আই এইচ দিয়ে লিখলাম, তাহলে তুই এখান থেকে দেখতে পাচ্ছিস এই যে তাপীয় রোধ, আমি প্রথমে লিখে দেখাই, আই এইচ এর ভ্যালুটা হয়ে গেল θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই আর এইচ। তার মানে দাদা এখান থেকে আর এইচ এর ভ্যালুটাকে লেখা যায় θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই আই এইচ। বল লেখা যায়? প্রত্যেকে বল লেখা যায়? কনফার্ম সবার কাছে ভাই? এবার তুই দেখতে পাচ্ছিস তড়িৎ রোধটা ছিল দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত, তাপীয় রোধটা হচ্ছে দুইটি বিপরীত প্রান্তের উষ্ণতার পার্থক্য এবং তার মধ্যে দিয়ে তাপ প্রবাহ মাত্রার অনুপাত। এই তো গল্প, এটাই তো তুলনা। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস এই যে তড়িৎ রোধ আছে তার এককটা কি? নিজেরা কমেন্ট করে তো বহুবার বলেছি। এই যে তাপীয় রোধ আছে তার এককটা কি? এটাও বহুবার বলেছি। উপরে দেখ থিটা আছে মানে কেলভিন, উষ্ণতার গল্প চলছে। আর নিচে নিচে আছে হচ্ছে তাপ প্রবাহ মাত্রা। তাপ প্রবাহ মাত্রা অনুপাত কি? তাপ মানে কি? তাপ প্রবাহ মাত্রা মানে হচ্ছে তাপ ডিভাইডেড বাই সময়। তাপ মানে কি জুল, সময় মানে কি সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে কি ওয়াট, তার মানে কেলভিন পার ওয়াট হয়ে গেল কেলভিন ওয়াট ইনভার্স। এটাই হচ্ছে তাপীয় রোধের একক। কেমন লাগছে? এতদিন কিভাবে পড়তিস? এটা কিভাবে পড়াশোনা চলছে? ভিডিওটা শেয়ার কর বন্ধুদের সাথে যে এইভাবেও পড়াশোনা করা যায়। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ করে পড়াশোনা করা যায় না বেশি দিন। ফিজিক্যাল সায়েন্স হয় না ওভাবে, আগে 17-18 সালে হতো, এখন আর হবে না। এখন হবে না, এখন এভাবেই পড়তে হবে। যা বলি তার বাইরে একটা প্রশ্ন আসবে না মাধ্যমিকে, চ্যালেঞ্জ আমার। চল এদিকে মন দিয়ে দেখ কি বলে দিয়েছে। আচ্ছা এখানে আর প্রশ্ন টশ্ন নেই তো? একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন দিয়ে দিয়েছে? এই প্রশ্নটা উত্তর দেবো না। বলে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো। চল দেখ নেক্সট কি বলে দিয়েছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্লুসপার কেন মেশানো হয়ে থাকে? খুব ভালো একটা প্রশ্ন, মনে রাখবে কথাটা। জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি, যদি আমরা বিশুদ্ধ অ্যালুমিনা নিই,
এই বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তুই বুঝতে পারছিস ভাই? এই বিশুদ্ধ অ্যালুমিনা মানে কি ভাই? Al2O3। এই বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক 2050, মানে বিশুদ্ধ অ্যালুমিনা যাকে তড়িৎ বিশ্লেষণ করব তাকে তো গলিত অবস্থায় রাখতে হবে। ওই গলিত অবস্থায় রাখতে গেলে 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা খরচ করতে হবে। বুঝতে পারছিস কত হেপটিক কাজ, কত ব্যয়বহুল কাজ? সেই কারণে গলিত এই বিশুদ্ধ অ্যালুমিনাকে নিয়ে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি করা যায় না। সেই কারণেই কিন্তু এই পদ্ধতিটা একটুখানি বাইরে থেকে কিছু বহিরাগত লোকজনকে আনতে হয়। কি আনতে হয় না, 20% অ্যালুমিনার সঙ্গে 60% ক্রায়োলাইট, ক্রায়োলাইট মানে AlF3 3NF, এবং 20% ফ্লুসপার, ফ্লুসপার মানে CaF2। এই যে পুরো মিশ্রণটা দেখতে পাচ্ছিস, এই পুরো মিশ্রণটাকে একবারে নিয়ে একসাথে নিয়ে তারপরে তার তড়িৎ বিশ্লেষণ করা হয়। এতে লাভটা কি হয় জানিস না, এর তড়িৎ বিশ্লেষণটা করলে এর যে গলনাঙ্কটা ছিল 2050 সেটা নেমে চলে আসে প্রায় 950 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। তার মানে বুঝতেই পারছিস কতটা তড়িৎ শক্তি কম লাগছে এবারে, কতটা তাপ কম লাগছে এবারে। এবারে নিশ্চয়ই ব্যয়টা একটুখানি কমছে। এর ফলে কি হবে, আরেকটা কথা বলি, এই যে এত টেম্পারেচারে যদি তুই করেও নিস, যে অ্যালুমিনিয়ামটা উৎপন্ন হবে সে এত টেম্পারেচার সহ্য করতে পারবে না, বাষ্পীভূত হয়ে বেরিয়ে চলে যাবে। এই টেম্পারেচারে তবু অ্যালুমিনিয়াম ঠিকঠাক থাকবে। তার মানে বুঝলি তো ব্যাপারটা? এই কারণেই কি হয়, এই বিশুদ্ধ অ্যালুমিনাকে না করে তার সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্লুসপারকে মিশিয়ে তড়িৎ বিশ্লেষণটা করা হয়। আর কি আছে বলেছে, তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য ভাই সৌন্দর্য বৃদ্ধি করা, ক্ষয় রোধ করা, এইসব। এই আগেরটা যেটা ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। সবাই জানিস, আমার তাপের ওয়ান শট রিভিশনটা দেখিস, সেটার মধ্যে এইটার উপরে আরো কিছু ডিটেল প্রশ্নগুলো করানো আছে। আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে মাঝখানেরটাকে বাদ দিয়ে দিবি, গল্প শেষ। চল আচ্ছা, এবার কি আছে, সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির ধাপগুলির সমীকরণ শর্ত সহ লেখো। আচ্ছা ভাই, এটাও একটা ভালো প্রশ্ন। এটা স্পর্শ পদ্ধতি দিয়ে দিয়েছে, বুঝতেই পারছিস, স্বাভাবিক ব্যাপার। প্রথম যে ধাপটা সেটা কি হয় ভাই, প্রথম ধাপে সালফারকে বায়ুতে পোড়ানো হয়, পুড়িয়ে উৎপন্ন করা হয় সালফার ডাই অক্সাইড, একদম জলের মতো মনে থাকতে হবে ভাই। দ্বিতীয়, এই যে সালফার ডাই অক্সাইড আছে সেটা ধূলিকণা মুক্ত বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয়। এই যে বিক্রিয়াটা হয় সেটা হয় ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে। সেটা হয় 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 থেকে 2 বায়ুমণ্ডলীয় চাপে। যখনই বিক্রিয়াটা হয় সালফার ডাই অক্সাইড আর অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করে সালফার ট্রাই অক্সাইড। এইবার ব্যাপারটা কি, ব্যালেন্স করো। এখানটা একটা 2 বসিয়ে দাও, তাহলে 2 2 4 হয়ে গেল। এখানটা একটা 2 বসিয়ে দাও, 3 2 6 হয়ে গেল। এখানে 2 2 4 আর 2 6 কমপ্লিট। এইবার দেখ, এই যে সালফার ট্রাই অক্সাইডটা উৎপন্ন হলো, আই থিঙ্ক এর সাথে 45.2 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়, যাই হোক সেগুলো সেকেন্ডারি ম্যাটার। এই যে সালফার ট্রাই অক্সাইডটা উৎপন্ন হলো, সেই সালফার ট্রাই অক্সাইডটাকে 98% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের সাথে বা সালফিউরিক অ্যাসিডের উপর শোষিত করে দিতে হয়। যখনই তুই শোষণ করবি তখন দেখতে পাবি একটা নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, সেটা কি H2S2 4 আর 3 7 ও 7। এই যে পদার্থটা উৎপন্ন হলো সেটাকে বলা হয় ওলিয়াম। ওলিয়ামকে বলে পাইরোসালফিউরিক অ্যাসিড, আজকের ক্লাসেই তো মনে করিয়েছি। এইবার দেখ, এই যে ওলিয়াম উৎপন্ন হয়েছে, পরের স্টেপটার মধ্যে ওলিয়ামের মধ্যে প্রয়োজন মতো জল মিশিয়ে, যেন রান্নাঘরের মধ্যে আমি ওই রান্নাঘরগুলো দেখায় দেখবি অনেক সময় প্রয়োজন মতো জল মিশিয়ে সার্ভ করুন আপনার পছন্দের ডিশ, ওরকম বললাম। ওলিয়ামের সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে উৎপন্ন করুন সালফিউরিক অ্যাসিড। দেখ, দুটো H আছে, সামনে একটা 2 বসিয়ে গল্প শেষ হয়ে যাবে। H2 অক্সিজেন 4 2 8 7 আর 1 8, গল্প শেষ হয়ে গেছে ভাই। এই তো সালফিউরিক অ্যাসিড তৈরির প্রক্রিয়া ধাপ সমূহ লিখে ফেলেছিস। অত সহজ না ভাই। চল দেখি নেক্সট, লাস্ট প্রশ্ন মেবি। হ্যাঁ, 6টাই প্রশ্ন থাকে। বলেছে একটা পরমাণু নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না। আচ্ছা আচ্ছা, এই ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, এই হেভি সুন্দর প্রশ্ন ভাই। আমি মানে এতক্ষণ ধরে করাচ্ছি তো ভাবছি যে বাজে প্রশ্ন দিয়েছে ভাই, ভালো প্রশ্ন দিয়েছে রে। কি বলেছে শোন। দেখ, আমরা প্রত্যেকে জানি যে রেডিও অ্যাক্টিভিটি যেটা থাকে, যেটা তেজস্ক্রিয়তা থাকে, সেটা কিন্তু নিউক্লিয়াসের ভেতর থেকে তেজস্ক্রিয় রশ্মিগুলো বেরোয়, তাই না? এবার তুই আমাকে একটা কথা বল, তেজস্ক্রিয় রশ্মি হিসাবে কারা কারা বেরোয়? আলফা বেরোয়, বিটা বেরোয় আর গামা বেরোয়। তুই আমাকে একটা কথা বল ভাই, আলফাটা কি? আলফাটা হচ্ছে +2 একক ধনাত্মক আদান বিশিষ্ট হিলিয়াম কণার স্রোত।
বিটাটা কি? ইলেকট্রন কণা স্রোত। আর গামাটা কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তুই বল আমাকে, এই যে বিটাটা বেরোচ্ছে, যে ইলেকট্রন কণা স্রোত, সে কোত্থেকে বেরোচ্ছে? নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে। কিন্তু নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে কি করে? নিউক্লিয়াসের মধ্যে তো ইলেকট্রনই নেই, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের স্রোত বেরোচ্ছে কি করে? মাথায় রাখবি কথাটা, নিউক্লিয়াসের মধ্যে একটা নিউট্রন অনবরত প্রোটনের মধ্যে কনভার্ট হতে থাকে। যখন নিউট্রন একটা প্রোটনের মধ্যে কনভার্ট হয়, তখন সে উৎপন্ন করে একখানা ইলেকট্রন। আর এই ইলেকট্রনটার উপরে তো নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয় বল কাজ করে না, সেই কারণে এই ইলেকট্রনটা খুব সহজে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসতে পারে বিটা কণা রূপে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। পরের প্রশ্নটা কি বলেছে? নক্ষত্রের মধ্যে কোন নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হয়? বুঝতেই পারছিস, নিউক্লিয় সংযোজন সংঘটিত হয়। মানে এই যে এরকম ভাবে 4টে 1H1 সংযোজিত হয়ে গেল, নিয়ে একটা হিলিয়াম 4 2 তার সাথে দুখানা পজিট্রন উৎপন্ন করলো। বুঝতেই পারছিস এখানে 0 আর এখানটায় +1 হয়ে যায়, দুখানা হয়, এবং তার সাথে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। এই তো হয়ে যাচ্ছে ব্যাপার, তাই না? আশা করছি প্রত্যেকের কাছে প্রত্যেকটা কনসেপ্ট একদম জলের মতো পরিষ্কার আছে, এবং এইভাবেই যদি তুই পড়াশোনা করতে থাকিস, আমি তোকে বলছি তুই কিন্তু দারুণ জায়গায় চলে যাবি। তুই বুঝতেই পারছিস, যারা আজকের ভিডিওটা পুরো দেখলি, অমৃতর মতো একটা কিছু কন্টেন্ট পেলি। বুঝতে পারছিস, যদি এই রেগুলার ভিডিওগুলো তুই করতে থাকিস, মাধ্যমিকের আগে আমি এরকম করেছিলাম আগের বছরে, ছেলে মেয়েগুলো পাগলের মতো পছন্দ করেছিল ভিডিওগুলো। গিয়ে দেখতে পারিস একটা ভিডিওতে 25,000 ভিউজ আছে। ভাই, আমার একটা চ্যানেল যে সবে সবে তৈরি হয়েছিল, তখন হয়তো 700-800 সাবস্ক্রাইবার ছিল, এবার তারও কম হবে, 200 300 400 500 অমনি কিছু একটা হবে, কিছু একটা। সেই সময় যদি 25,000 ভিউজ আছে, তার মানে বুঝতে পারছিস ছেলে মেয়েদের কাছে কতটা ইউজফুল ছিল ভিডিওগুলো। এই বছরের ভিডিও অমনি আসবে, প্রচুর কন্টেন্ট দেবো। প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, মাথায় রাখবি, প্রবলেম সলভিং অ্যাপ্রোচ তোকে আমি দেবো। আর যে অ্যাপ্রোচে করাবো, সেই অ্যাপ্রোচে মাধ্যমিকে লিখবি 100 কনফার্ম, আমার চ্যালেঞ্জ। আর যা প্রশ্ন করাবো ওর বাইরে কিচ্ছু আসবে না। আজকের মতো এখানেই। পুরো ভিডিওটা আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওর মধ্যে কমেন্ট করে যাস অবশ্যই কেমন লাগলো। বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার কর, যে এইভাবেও ফিজিক্যাল সায়েন্স পড়া যায়, এইভাবেও ধামাকা করা যায়। আর কমেন্ট সেকশনের মধ্যে একটা হ্যাশট্যাগ ধামাকা লিখে যাস। পরের সুপার মকটা, পরের ধামাকা মকটা খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? 15 মিনিট রিভিশনস গুলো দেখতে থাকিস, ওয়ান শট রিভিশন, ধামাকা রিভিশন যেগুলো যেগুলো হয়েছে সব নিচে দেওয়া থাকলো, প্রত্যেকটা জিনিস দেখে নিস। আমার ইনস্টাগ্রাম চ্যানেল না, অ্যাকাউন্টের লিঙ্ক নিচে দেওয়া আছে, চাইলে ফলো করতে পারিস। আরেকটা বিষয়, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা লিঙ্ক নিচে দিয়ে দেবো। যদি এখান থেকে কোনো কিছু তোদের পিডিএফ লাগে, সেগুলো সব ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে দেবো, ওটার মধ্যেও জয়েন করে যাস, ঠিক আছে? আজকের মতো এখানেই। সবাই বাড়িতে ভালো করে পড়, ভালো থাকিস, সুস্থ থাকিস। সেকেন্ড সেমিস্টারে কাঁপিয়ে দেবো।